নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2021 সালের 12ই জুলাই রথযাত্রার দিন আমার পথ চলা শুরু হয়েছিল। 4.5 বছর পেরিয়ে গেল। আপনাদের শুভেচ্ছায় যতটা এগোতে পেরেছি, আপনারা দেখেন, কমেন্ট করেন, আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আপনাদের ভুল ত্রুটি হলে শুধরে দেবেন, সমালোচনা করবেন, কোন বিষয়ে প্রতিবেদন দেখতে চাইছেন সেটাও জানাবেন, আর সহযোগিতা করবেন। সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারাও নিশ্চয়ই দেবেন এই প্রার্থনা করি, এই ইচ্ছা আমার আছে। আপনাদের সহায়তাতেই এই পথ চলা। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কোনো জায়গায় বাম কংগ্রেস দাগই কাটতে পারেনি। লড়াইটা হয়েছিল তৃণমূল বনাম বিজেপি। 100টা সংখ্যালঘু ভোটের মধ্যে 91টা ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তাই ড্যাং ড্যাং করে তারা জিতে গেছিল। এবং বিজেপি নেতাদের আস্ফালন মুসলমানদের কিছুটা ভয়েও তৃণমূলের ছাতার তলায় জড়ো করেছিল। অতীতে কি আমরা দেখেছি, বাম জমানাতেও মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস বামেদের সঙ্গে সমানে সমানে টক্কর দিত। তাহলে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মুসলমানদের ভোটদানের যে প্রবণতা বাম আমলে ছিল, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোর থেকে আলাদা। কিন্তু 21 সালেই আমরা দেখলাম যে বাম কংগ্রেস শূন্য হয়ে গেল। 100টার মধ্যে 91টা ভোট, মুসলমান ভোট তৃণমূল পেল। সেই জন্য বিজেপির চ্যালেঞ্জকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তারা তৃতীয়বার ক্ষমতা দখল করেছে। এবারের পরিস্থিতি কি একই রকম, নাকি কিছুটা পরিবর্তন? তৃণমূলের লোকজন, বিজেপির লোকজন, সাধারণ মানুষ, রাজনৈতিক পর্যবেক্ষক, সাংবাদিক, সবার সাথে আমি কথা বলেছি। তারা বলছেন, দেখুন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের অবস্থা খুব খারাপ। সংখ্যালঘুরা বিপর্যস্ত শাসক দলকে নিয়ে, কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, সবাই জানে, চর্বিত চর্বণ করব না। তারা তৃণমূলের একটা অল্টারনেটিভ চাইছে, যে অল্টারনেটিভ বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে। সেটা কি? সেটা বাম কংগ্রেস। এবং এটাও বলা হয়েছে যে কোন পোলারাইজিং ফিগার, মানে যোগী আদিত্যনাথের মতো হিন্দু হৃদয় সম্রাটকে যদি মুর্শিদাবাদ, মালদায় বিজেপি প্রচারে আনে, বিজেপি লাভ হবে, হয়তো তৃণমূলেরও লাভ হবে। তাহলে ওই 100টার মধ্যে 91টা মুসলমান ভোট আবার তৃণমূলের ঘরে চলে যাবে। বিজেপি হয়তো 4-5টা আসন বেশি পাবে, তৃণমূল 4-5টা আসন কম পাবে। কিন্তু যোগী আদিত্যনাথের মতো বা পোলারাইজিং ফিগারকে না আনলে পরে ওই জেলায় তৃণমূল, মালদা, দিনাজপুরে খাতা খুলতে পারবে না তৃণমূল, 1-8টা পেতে পারে। বাম কংগ্রেস কয়েকটা আসন পাবে, ম্যাক্সিমাম গেইন হবে বিজেপি। দেখুন, মুসলমানরা যে সবসময় এই যে বিজেপির জুজু দেখিয়ে ভোটটা দিচ্ছেন মমতাদি, সবসময় কিন্তু তাও হয়ও না। সাগরদিঘির বাই ইলেকশন মনে আছে, বায়রন কিন্তু জিতেছিল। হতে পারে তৃণমূল একজন হিন্দু প্রার্থীকে দিয়েছিল বলে সংখ্যালঘুরা বায়রনকে ভোট দিয়েছে। আবার রাজমহল পাহাড়ের ওপারে যে বিহার, উত্তর দিনাজপুর লাগোয়া পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, 24টা আসন আছে, 40% মুসলমান জনসংখ্যা। মহাগঠবন্ধন সেখানে দাঁত ফোটাতে পারেনি। এনডিএ জিতেছে 14টা, মিম জিতেছে 5টা। যে মিমকে বিহারের মহাগঠবন্ধন বিজেপির বি টিম বলেছিল, আসাউদ্দিন ওয়াসি মহাগঠবন্ধনে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু তাকে সামিল করা হয়নি। তিনি একা লড়লেন, 25টা আসনে মিম লড়ে 5টা জিতলো এবং জয়ের ব্যবধান ভালো।
তাহলে মিম হচ্ছে বিজেপির বি টিম, এই ন্যারেটিভ বিহারের মুসলমানরা গ্রহণ করেন। তাহলে পশ্চিম বাংলায় এই যে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোটটা তৃণমূল নিচ্ছে, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছে, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের মতো স্ট্রংম্যানকে খোলা মাঠ দিয়ে দিয়েছে, কিছু স্কলারশিপ আর কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। সদর্থক বাঙালি মুসলমানদের জন্য বিগত 15 বছরে তৃণমূল কি করেছে? অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট থেকে শুরু করে অন্য বিশ্বস্ত প্রতিষ্ঠিত অসরকারি সংস্থার সমীক্ষায় বাংলার সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থার করুণ ছবি ফুটে উঠেছে। সেই জন্য ইমাম মুয়াজ্জিমদের ভাতা, বিজেপির জুজু দেখানো, ইমামদের ফতোয়া, ধর্মবীর মুসলমানরা তাতে প্রভাবিত হয়ে তৃণমূলকে ভোটটা দিয়েছে। একই সঙ্গে বাম কংগ্রেস বিশ্বাসযোগ্য লড়াইটা দিতে পারেনি। বিজেপি মেরুকরণ করে সংখ্যালঘুদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে এবং তারা একেবারে লক স্টক এন্ড ব্যারেল তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে। এই প্রবণতা এবার কি ঘুরতে পারে? হ্যাঁ, অবশ্যই ঘুরতে পারে। তার জন্য বাম কংগ্রেসকে বিশ্বাসযোগ্য লড়াই দিতে হবে। হুমায়ুন কবির যদি আলাদা দল করেন তার সঙ্গে সমঝোতা করতে হবে এবং বিজেপিকেও কোনো পোলারাইজিং ফিগারকে প্রচারে আনা যাবে না। তাহলে দেখবেন তৃণমূল ওখানে খাতা খুলতে পারবে না। এবং সংখ্যালঘুরাও তো অবিশ্বাস করতে শুরু করেছে। যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করলো তৃণমূল, ওই শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়ে গেল। সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা অবরোধ করার হুমকি দিলেন। সেই ওয়াকফ সংশোধিত আইন রাজ্য সরকার মেনে নিয়েছে এবং পিবি সেলিম, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব, তিনি জেলা শাসকদের চিঠি দিয়ে বলছেন যে 5ই ডিসেম্বরের মধ্যে সব ওয়াকফ সম্পত্তির যাবতীয় তথ্য umid.gov.in পোর্টালে আপলোড করতে হবে। তাহলে মুসলমানরা কি ভাববেন যে দিদিমণি এত লম্ফজম্প করলেন, এত হুঙ্কার দিলেন, মানছি না, মানব না, বাংলা সবার থেকে আলাদা, তিনিই আবার বলছেন যে সব তথ্য আপলোড করতে হবে। বিশ্বাসে টাল খেয়েছে বহু মুসলমান ভাই বোনদের মনে। তৃণমূল সম্পর্কে বিশ্বাসটা টলে গেছে। তারা বুঝতে পারছে তাদের মাথায় টুপি দিয়ে এরা ভোটে যেতে, মন্ত্রিসভায় তাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয় না। ফিরহাদ হাকিমকে বাংলার মুসলমানরা তাদের প্রতিনিধি বলে মনে করেন না। তারা মনে করেন যে ফিরহাদ হাকিম ওই কালীঘাটের 2 কিলোমিটারের মধ্যে থাকেন, সেই সূত্রেই তিনি দুটো দপ্তরের মন্ত্রী, মেয়র। আর কোন মন্ত্রী আছে সংখ্যালঘুদের মধ্যে থেকে যার গুরুত্ব আছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তরের বাজেট 8 কোটি টাকা লাইব্রেরি। তাহলে সংখ্যালঘুরাও বলতে শুরু করেছেন, বা আমাদের ভোটে জিতবেন আর আমাদের প্রতিনিধিত্ব থাকবে না, কেন আমরা উপমুখ্যমন্ত্রীর পদের দাবিদার হব না আমাদের কমিউনিটি থেকে? এই প্রশ্ন উঠছে। একটা পরিবর্তনের মানসিকতা সংখ্যালঘু সমাজের একটা অংশের মধ্যে কাজ করছে। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। শুনে নিন কি বললেন তিনি। বিশ্বনাথ দা, এই যে বিহারের ভোটে একটা ট্রেন্ড দেখলাম, এই যে সীমাঞ্চল যেটা 40% মাইনরিটি, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, সেখানে মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়লো। এনডিএ 14টা আসন পেল, মিম পেল 5টা। যে মিমকে মহাগঠবন্ধন বলেছিল যে বিজেপির বি টিম, সেই জন্য তারা মহাগঠবন্ধনে মিমকে সামিল করেনি। তাহলে বিজেপির বি টিমকে মুসলমানরা ভোট দিল, এর ইম্প্যাক্ট কতটা পড়বে পশ্চিমবঙ্গে? না দেখো, মানে এর আগেও কিন্তু মানে তোমার মনে থাকতে পারে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 2020 সালের বিধানসভা নির্বাচন ছিল বিহারে। সেবারও কিন্তু মিম 5টা আসন পেয়েছিল। এবং এই যারা এই জায়গাগুলোতে জিতছে, আমি তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। এরা অনেকটাই
বদরুজ্জল আজমল যেমন তোমার গিয়ে আসামে, লোয়ার আসামে মুসলিমদের মধ্যে মুসলিমদের সুখে দুঃখে থাকে, ঠিক তেমনি ভাবে এখানকার যারা এমএলএ আসারউদ্দিন ওয়েসির দলের, তারা কিন্তু মানে 365 দিনই মুসলমানদের সুখে দুঃখে থাকে। ফলে এটা কিন্তু আমি তোমায় বলছি, যারা জয়ী হয়েছেন তারা মুসলিমদের সুখ দুঃখের সাথী হয়েই জয়ী হয়েছেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে পশ্চিমবাংলা, এবং সংখ্যাটা তুমি নিজেই বললে 24% মতন, তবে যে জায়গাগুলোতে জিতেছে সেখানে কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি, মানে 55-56%। এভারেজ বললাম 40%। হ্যাঁ, আর যে কনস্টিটিউয়েন্সি গুলোতে জিতেছে সেগুলো অ্যাবাভ 50% জিতেছে। পশ্চিমবাংলাতে কিন্তু এর আগে মিম 1-2বার চেষ্টা করেছিল, এমনকি তোমার মনে থাকতে পারে তারা চেষ্টা করেছিল নওশাদ সিদ্দিকীদের সাথেও কথা বলে একটা যদি সমঝোতা করার জন্য যায়, কিন্তু পরবর্তী সময়ে আসাউদ্দিন কিন্তু আর মানে এগোয়নি। কেন এগোয়নি সেটা মিমের নেতৃত্বই বলতে পারবে। মানে পশ্চিমবাংলাতে হঠাৎ করে তুমি আসলে তাতে কিছু রেজাল্ট পাবে, এটা আমার কখনোই মনে হয়নি। ফলে মানে হঠাৎ করে এসে যে খুব প্রভাব ফেলবে তা আমি মনে করি না। এবং পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিষ্ঠা করতে পেরেছেন বারবার, যে ভাই আমাকে দাও বিজেপিকে আটকানোর জন্য, আর না হলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে, যার জন্য আসাউদ্দিন তো অনেক দূরে আছেন। পশ্চিমবাংলাতে মুসলমানদের কাছে অনেক বিশ্বাসযোগ্য হলো কংগ্রেস এবং বাম, তারাও মানে হালে পানি পাচ্ছে না। 21-এর নির্বাচনে অন্তত তাই মনে হয়েছে। যে একটা ভার্সন শুনলাম যে মালদা, বিশেষ করে মালদা এবং উত্তর দিনাজপুর, এই দুটো জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না, প্রোভাইডেড একটা কন্ডিশন দিয়েছে, যদি যোগী আদিত্যনাথ বিজেপির হয়ে প্রচারে না আসেন তাহলেই বাম কংগ্রেস আর বিজেপি খুব ভালো ফল করবে। কিন্তু আমিও তোমার সাথে 100% একমত যে মালদা শুধু নয়, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যেখানে, সেইখানে কিন্তু আমি তোমায় বলছি মুসলমানদের রাজনৈতিক আচরণ আলাদা। এবং সেটা আজকে নয়, যখন বাম আমলেও দেখেছি এই জায়গাগুলো বামেরা সর্বত্র মুসলিমদের ভোট পেলেও মেজরিটি ডিস্ট্রিক্ট গুলোতে যেখানে মুসলমানরা মেজরিটি ছিল সেখানে কিন্তু কংগ্রেস জয়ী হতো, বামেদের পরাজিত হতো অধিকাংশ সময়। এবং তৃণমূলও কিন্তু আমি তোমায় বলছি প্রথম 2014 সাল পর্যন্ত হালে পানি পায়নি। তারপরে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে যে কায়দায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর দখল করা হয়েছিল সেটা একটা আলাদা গল্প। কিন্তু এখানে তোমায় আমি বলতে চাই যে যদি উগ্র হিন্দুত্বের ধোয়া না তোলে বিজেপি রাজনৈতিক দিক থেকেও কিন্তু সুবিধাজনক হয়। যদি ভোট স্প্লিট হয় তাহলে বিজেপি বেশি সংখ্যক আসন পেতে পারে, যেমন তুমি লোকসভা নির্বাচনেই তার ঝলক দেখেছো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কনস্টিটুয়েন্সিতে ভিক্টর কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, বিজেপির তৃণমূল এবং কংগ্রেসের প্রার্থীর ভোট বিভাজনের সুবিধে বিজেপি পেয়ে কিন্তু ওখানে জয়ী হয়েছে বিজেপি। আবার মালদা উত্তরে দেখো ওই একই তুমি ছবি পাচ্ছ, এবং দক্ষিণেও যদি দেখো কংগ্রেসের সুবিধে। ফলে বিজেপি যদি আগের 2021-এর মতন ভুল করে তাহলে একরকম, আর মানে 21-এ যেমন যোগী আদিত্যনাথকে নিয়ে এসে একটা উগ্র হিন্দুত্বের প্রচার করেছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহজ হয়েছিল মুসলমানদেরকে বোঝানো যে এই বিজেপিকে হারাতে গেলে একমাত্র আমাদেরকেই সরকার গঠনে ভোট দিতে হবে। ফলে এটা আমি তোমার সাথে একমত যে উগ্র হিন্দুত্বের যদি হাওয়া না তোলে বিজেপি, তাহলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, এবং লাভ কিন্তু আমি বলছি মিউচুয়ালি বিজেপি এবং বিজেপিরও হবে, মানে হ্যাঁ মিক্সড হবে। আচ্ছা, এই ওয়াকফ সংশোধনী আইনকে শেষ পর্যন্ত সম্মতি দিয়ে দিলেন দিদিমণি, এটার ইম্প্যাক্ট কি পড়বে মুসলিম মননে? দেখো, আবারও বলছি, মুসলিমদের কাছে আমি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় একমাত্র লক্ষ্য হলো বিজেপিকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখা।
বিজেপি উচিত অনেক লো টোনে প্রচার করা। আমি তোমায় বলবো যে বিজেপি যেরকম তোমার মনে পড়তে পারে শীতলকুচির গুলি চালানোর পরে যে ভঙ্গিতে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহারা বক্তব্য রেখেছিল যে আরো মেরে দাও মুসলিমদের, এই যে বক্তব্যগুলো ছিল, এই বক্তব্যগুলো কিন্তু মুসলমান, দেখো জাতিগত জায়গা থেকে বুঝলে আমি যদি মুসলিম হই আমার তো খারাপ লাগবে যে আমার মানে সহোদরদের, আমার সহনাগরিকদেরকে বলছে গুলি করতে। ফলে এইটা কিন্তু আমি তোমায় বলছি এরকম উগ্র অবস্থান বিজেপি যদি নেয় তাহলে একরকম, আর যদি বিজেপি যদি মানে সত্যি কৌশলগত অবস্থান নেয়, যেমন আমি ব্যক্তিগতভাবে সম্প্রতি আমি তোমায় বলছি কয়েকটা ভুল কি করছে। যেমন ধরো এসআইআর এর লাভটা বিজেপির পক্ষে সত্যি যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল বা এখনো কিছুটা আছে, কিন্তু এসআইআর এর মানে ইলেকশন কমিশনের দায়টা কেন শুভেন্দু অধিকারী নিল ঈশ্বর জানে। আমরা সবাই জানি যে ইলেকশন কমিশনের কোনো স্টাফ নেই, পশ্চিমবাংলা সরকার যেভাবে চালাবে ইলেকশন কমিশন সেইভাবে চলবে বা এসআইআর সেইভাবে হবে। অর্থাৎ আলটিমেটলি সিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অন্তর্গত, আবার ডিএম থেকে শুরু করে ইয়ার সবাই মানে রাজ্য প্রশাসনটাই তো এই কাজ করছে। তাহলে প্রথম দিন যখন অব্যবস্থা দেখলো তাহলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকেই তো দায়বদ্ধ করতে হতো যে মানে বিএলও মারা গেল কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও। কেন 1000 মানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করলো না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও। বা এখনো আর 16,000 টাকা বিএলওদের পারিশ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায় দিল না কেন, জবাব চাই, জবাব দাও। এই কিন্তু তুমি একটা আশ্চর্যজনক অবস্থান শুভেন্দু বা বিজেপি নেতৃত্ব নিল, সমস্ত কিছু মানে ইলেকশন কমিশনের দায়িত্ব ওরা নিজে নিয়ে নিল। এই হালে গত পরশুদিন থেকে আমি দেখছি সৌমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছেন, বলছে ওই দিল্লিতে বসে জ্ঞান দিলে হবে না, কলকাতায় বা পশ্চিমবাংলায় আসতে হবে। কিন্তু এটা যদি প্রথম ডে 1 থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ বানিয়েছে, বিজেপির সুযোগ ছিল বড় ধরনের প্রতিপক্ষ বানানোর। এই কেন এই দায়টা ইলেকশন কমিশনের কাজকর্মের দায় কেন শুভেন্দু অধিকারী নিজের কাঁধে নিল আমি জানি না। এটা একটা দিক। যেমন আবার উল্টো দিকে দেখো, এখন যখন সেন্ট্রাল লেভেল থেকে অবজারভার পাঠাচ্ছে, যেটা আগেই পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি, তোমার চ্যানেলেও বলেছি আমি সে কথা, যে প্রত্যেক জেলায় একজন করে অবজারভার কেন নিয়োগ না করে ইলেকশন কমিশনের কাজে হাত দিল। এইবার যখন অবজারভার পাঠাচ্ছে শুভেন্দু তখন বলছে এই টাইট দেওয়া শুরু হলো। এই কথা আমি কেন বলবো, মানে মানে আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি তোমায় বলছি যে 2018-র বিজেপির সাফল্য নিয়ে যারা কথা বলেন তারা একবারও বোঝেন না যে 2018 সাফল্যটা কিন্তু অনেকটা চুপচাপ ফুলে চাপের মতন গল্প ছিল। ফলে অনেক সময় রাজনীতিতে না মানে লো টোনে তুমি যদি প্রচার করতে পারো, লো টোনে প্রচার কিন্তু লাভ হয়। শুভেন্দু সামহাও এই জিনিসটা বুঝতে পারছে না, ও কিন্তু একটা অ্যাগ্রেশনে যাচ্ছে, যেমন জো হামারা সাথ হ্যায় ও উসকো সাথ হাম হ্যায়। মানে এই যে মুসলমানদেরকে সরাসরি দাগিয়ে দেওয়া যে এখন থেকে মুসলিম মোর্চা রাখবো না, এই এক্সট্রিম ফর্মে গিয়ে আবার মুসলিমদের সঙ্গে নিয়ে আমি পতাকা নিয়ে মিছিল করব, এটা আমি তোমায় বলছি খুব একটা লাভদায়ক হয় না। বরং এক্সট্রিম অবস্থান না গিয়ে বিজেপি যদি একটা মধ্যম অবস্থান নেয়, দেখো বাঙালি না নরম পাকের মানে সন্দেশের মতন, বাঙালিকে কিছুটা মানে ইমোশন, সেন্টিমেন্ট, সফট কথা, এগুলোর একটা বিরাট গুরুত্ব পশ্চিমবাংলায় আছে। ফলে তুমি যদি বুথ লেভেলে, যেমন তৃণমূল তুমি দেখবে বুথ লেভেলে মার্শালিং করে, বুথ লেভেলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বডি পলিটিক্সই করে, কিন্তু উপর লেভেলে একটা সুগার কোটিং অন্তত দেয়, ইমোশন একটা দেয়, একটা বাংলা বাঙালি ইত্যাদি নানা বিষয় নিয়ে একটা সুগার কোটিং দেয়। তো বিজেপির নেতাদের এই মধু মিশ্রিত কথা দরকার, যে মধু মিশ্রিত কথা না শুভেন্দুর আছে না মানে সুকান্তর আছে, যেটা ভীষণ অভাব বলে আমি মনে করি। বাঙালি নরম পাকের সন্দেশের মতন, এখানে যদি তুমি সফটলি ডিল করতে পারো অনেক রেজাল্ট পেতে পারো, আবার মানে অ্যাগ্রেশনে গিয়ে কিন্তু তোমার লস হতে পারে, উল্টো দিকের মানে একটা কাউন্টার ফোর্স তৈরি হতে পারে। ফলে এই জায়গাগুলো যদি অ্যাসিওর করতে পারে প্রচারের ক্ষেত্রে তাহলে একরকম তার রেজাল্ট। আর যদি এইগুলো যদি ওই সেই একই রকম ভাবে গতানুগতিক ভাবে অ্যাগ্রেশনে যাও, শুধু হিন্দু ভোটের পোলারাইজেশনের কথা ভেবে,
তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন পশ্চিমবাংলায় সর্বোচ্চ, ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 54, 55 বা 56% লাস্ট গেছে। ফলে এটা কিন্তু এক জায়গায় আটকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 39% থেকে 40%-এর মধ্যে বিজেপি ঘুরপাক খাচ্ছে। বিজেপিকে আরো 6-7% ভোট জোগাড় করতে গেলে একটু সফট মাইন্ডেড মানুষেরও সমর্থন চাই। আবার যদি সম্ভব হয়, যেটা অন্য রাজ্যে অন্তত 2-3% মুসলিম মানে মডারেট মুসলিমরা বা লিবারাল মুসলিমরা সমর্থন করে, তাদের সমর্থনও কিন্তু আদায় করা চাই যদি পশ্চিমবাংলাকে জিততে হয়। ফলে এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় যে বিজেপি কৌশলগত অবস্থান কি নেয় নির্বাচনী প্রচারের সময়। ইতিমধ্যেই কিন্তু আমি বলবো যে ছবি আমি দেখতে পাচ্ছি সেটা অযথাচিত আগ্রাসনে যাচ্ছে। অযথাচিত আগ্রাসনে যদি যায় তাহলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর তো বটেই, মুসলিমরা এক কাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবে বিজেপিকে আটকানোর জন্য। বরঞ্চ সফট মানে লাইনে, কৌশলগত লাইনে যদি যায় তাহলে আমি বলবো যে বাম কংগ্রেস কিছুটা স্পেস পাবে। বিজেপি কিছুতেই বুঝতে চাইছে না যে বাম কংগ্রেস কিছুটা পেস পেলে বহু জায়গায় তোমাদেরই লাভ হবে, এটা কিছুতেই বুঝতে পারছে না। ওরা মনে করছে যে ভাই এই বরানগর লোক মানে সরি দমদম সিট হেরে গেছি, এই সুজন চক্রবর্তী এত পার্সেন্ট ভোট পেয়েছে জন্য অমুকে এতবার, থার্ড পার্টি থাকলে সে কিছুটা ভোট কাটবেই। কিন্তু দেখতে হবে যে মুসলিম এলাকা যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে বাম কংগ্রেসের প্রার্থী যদি মানে উগ্র মানে দ্বিমেরুকরণের মধ্যে যদি না পড়ে, মানে হিন্দু মুসলিমের বাইনারির মধ্যে যদি না পড়ে, তাহলে আমি ড্যাম শিওর মুসলিম সমাজের একটা অংশ বাম কংগ্রেসের দিকে ঝুঁকবে, যার পূর্ণ লাভ বিজেপির হবে। কিন্তু এটা খুব সাইলেন্টলি করতে হবে। শুভেন্দু অধিকারী কি সেই সাইলেন্ট অবস্থান নেবে, নাকি সেই উগ্রতার সাথে মানে হিন্দুত্বের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে কথা বলে মুসলিম ভোটটাকে এক কাট্টা করে তৃণমূলের পক্ষে নিয়ে যাবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.